রুলস। চলো আমরা যে সেল নিয়ে কথা বলবো, তোমাদেরকে আমি বলবো প্রথমে আমার ইন্ট্রোডাকশন টু বায়োলজি, মানে কি করে বায়োলজি সাবজেক্টের জন্ম হয়েছে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমাদের ওটা পারলে প্রথমে দেখে নাও। প্রথমে একটা প্রশ্ন করি, বলতো সেল অ্যাকচুয়ালি কোন ভাষায়? সেল টার্ম ইজ অপশন 1 ল্যাটিন, অপশন 2 গ্রিক, অপশন 3 ইংলিশ, অপশন 4 জার্মান। অ্যাকচুয়ালি সবাই জানো অ্যান্সারটা হচ্ছে ইংলিশ। কি অদ্ভুত একটা বিষয় দেখো, বায়োলজি কিন্তু গ্রিক ভাষায়, বায়োলজি এটা কিন্তু গ্রিক ভাষায়, কিন্তু সেলটা আবার ইংলিশ ভাষায়। কি অবাক করা বিষয় দেখো, বায়োলজি যিনি বানালেন তিনি গ্রিক দেশের মানুষ, তার প্রথম চ্যাপ্টারের নাম সেল, সেটা আবার কিনা ইংলিশ ভাষায়। কেন? কারণ সেল শব্দটি যিনি প্রথম ইউজ করেছিলেন সেই মানুষের নাম রবার্ট হুক। এই রবার্ট হুক, এই রবার্ট হুক নামক মানুষকে প্রথম সেল টার্ম দিয়েছিলেন। এর থেকেও বড় অবাক করা বিষয়, বায়োলজিতে যে মানুষটাকে আমরা পড়ছি তিনি আসলে বায়োলজির মানুষই ছিলেন না, তিনি আসলে ইংল্যান্ডের একজন ফিজিক্স এবং ম্যাথের স্টুডেন্ট। চলো গল্প জেনে নিই কি কন্ডিশন। এই গল্প জানতে গেলে তোমাকে ফার্স্ট অনেকদিন আগে ফিরতে হবে। এই যে রবার্ট হুক, উনি প্রথম সেল শব্দটা ব্যবহার করেছিলেন, সেল টার্ম ব্যবহার করেছিলেন, তবে তার আগে অনেকদিন আগের কথা, 1590 সাল একজন ভদ্রলোক যার নাম হ্যান্স জানসেন, ইনিও ফিজিক্সের মানুষ, একটা মাইক্রোস্কোপ বানালেন। মাইক্রোস্কোপ বানিয়ে দেখলেন ছোট জিনিস কেমন বড় দেখতে পাওয়া যায়। তার একদম কিছুদিন পরই একজন নামকরা সায়েন্টিস্ট গ্যালিলিও লেন্স দিয়ে একটা যন্ত্র বানালেন, নাম টেলিস্কোপ। যখন পৃথিবী থেকে আকাশের দিকে তাক করতেন, আকাশের দিকে থাকা তারাগুলো, চাঁদ খুব সুন্দর বড় দেখতে পাওয়া যেত। মানুষ তো বেজায় খুশি টেলিস্কোপ পেয়ে। টেলিস্কোপের জন্য গ্যালিলিওকে গোটা পৃথিবীর লোক চেনে, যে টেলিস্কোপ বানিয়েছে। আর মানুষ আকাশের চাঁদ তারা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। কেউ পাত্তা দিলেন না এই মানুষটাকে, যিনি কিনা মাইক্রোস্কোপ বানিয়েছিলেন। সবাই এই মানুষটাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত, যিনি কিনা টেলিস্কোপ বানালেন। কারণ ট্রেন্ডিং এ টেলিস্কোপ, 1609 সালের কথা বলছি। হঠাৎ গ্যালিলিওর মনে হলো 1590 সালে একজন নাকি মাইক্রোস্কোপ বানিয়েছিল, চলো বানিয়ে দেখা যাক, মাইক্রোস্কোপটা বানিয়ে দেখা যাক। গ্যালিলিও বানালেন, তারপরে বানালেন নিজের তৈরি একটা মাইক্রোস্কোপ। দেখলেন ছোট জিনিসকে সত্যিই বড় দেখতে পাওয়া যায়। বেশ ইন্টারেস্ট নিয়ে মানুষকে দেখাতে থাকলেন, দেখো এইটার নাম মাইক্রোস্কোপ। মানুষ, পাবলিক, জনসাধারণ অত বেশি ইন্টারেস্টেড না গ্যালিলিওর মাইক্রোস্কোপ নিয়ে। দেখো, প্রত্যেকটা মানুষের একটা ফেম, ভালো লাগা থাকে, কাজ করে। গ্যালিলিওরও ছিল। গ্যালিলিও ভাবলেন মানুষ বোধহয় মাইক্রোস্কোপ পছন্দ করছে না, চলো আবার টেলিস্কোপে ফিরি। গ্যালিলিও আবারও টেলিস্কোপে ফিরলেন এবং ভালো ভালো টেলিস্কোপ আবিষ্কার করলেন, ভালো ভালো টেলিস্কোপ ডিসকভার করে পৃথিবীর মানুষকে দেখালেন, আকাশের চাঁদ, আকাশের তারা দেখাতে লাগলেন। ঠিক এমন সময় ইংল্যান্ডের মাটিতে বেকার একটি ছেলে ঘুরে বেড়াচ্ছেন। ছেলেটির নাম রবার্ট হুক, যিনি কিনা ফিজিক্স এবং ম্যাথ শিখে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। খবর পেলেন যে রবার্ট গ্যালিলিও নাকি টেলিস্কোপ বানানোর পরে মাইক্রোস্কোপ বানিয়েছিলেন, যা অত বেশি পপুলার ছিল না। গ্যালিলিও তখন নিজের হাতে একটা মাইক্রোস্কোপ বানানোর চিন্তা করলেন। বানালেনও। কি দেখবো নিজের
ল্যাবে বানানো মাইক্রোস্কোপে কি দেখা যায়, আগেকার হোমিওপ্যাথির বোতলে কাঠের তৈরি ছিপি দেওয়া থাকতো, কর্ক সেল, গাছের ছাল কাছে পিঠে ছিল। গ্যালিলিও এই নিচটাই দিয়ে দিলেন, দেখতে লাগলেন অ্যাকচুয়ালি কিরকম জিনিস দিয়ে, কি জিনিস দিয়ে তৈরি। তিনি অবাক হলেন, এই কর্কের ছিপির মধ্যে গাদা গাদা কুঠুরি ভর্তি, কম্পার্টমেন্ট ভর্তি। গ্যালিলিও রবার্ট হুক অবাক হলেন। রবার্ট হুক দেখলেন এই যে কর্কের যে ছালটা, যে পিসটা, এগুলো সব কুঠুরি কুঠুরি ভর্তি। যেহেতু বায়োলজি বোঝেন না, যেহেতু বায়োলজির বিও জানেন না, তিনি এই কম্পার্টমেন্ট গুলোর নাম দিয়ে দিলেন সেল, কারণ ইংরেজি ভাষায় কম্পার্টমেন্ট গুলোকে বলে সেল। তিনি নাম দিয়ে দিলেন সেল। হি কল্ড দেম অ্যাজ এ সেল। এবং একটা বই লিখে ফেললেন, বইটির নাম মাইক্রোগ্রাফিয়া। বইটির নাম মাইক্রোগ্রাফিয়া। বিশ্বাস করে অবাক হবে এটা শুনে, রবার্ট হুক তার বইয়ে সেল সম্বন্ধে যতটা না বেশি লিখেছে, তার থেকে বেশি লিখেছে মাইক্রোস্কোপ নিয়ে, ইম্পর্টেন্স অফ মাইক্রোস্কোপ। আসলে গ্যালিলিওর ছেড়ে যাওয়া জায়গা থেকে তো রবার্ট হুক শুরু করেছিলেন। আর রবার্ট হুক তো জানতেন না সেল কি, সেলের ভিতরে নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, অর্গানেলি। তিনি ভেবেছিলেন মাইক্রোস্কোপকে যত সস্তায় ফেলে দেওয়া হয়েছে, আসলে মাইক্রোস্কোপ এত সস্তায় ফেলে দেওয়ার জিনিসই না। মাইক্রোস্কোপ খুব ইম্পর্টেন্ট জিনিস। তিনি ফিজিক্সের চিন্তা দিয়ে মানুষকে মাইক্রোস্কোপের ইম্পর্টেন্স বোঝাতে গিয়ে লিখেছিলেন বইটার নাম মাইক্রোগ্রাফিয়া। আর সেই বইয়ের একটা পাতায় বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছিলেন, আমি আমার ল্যাবে যখন মাইক্রোস্কোপটা বানালাম, যখন কর্কের একটা ছাল রাখলাম, দেখলাম তার ভিতরে কি সুন্দর কুঠুরি কুঠুরি আছে, এরকম কুঠুরি কুঠুরি আছে। আসলে রবার্ট হুক তার মাইক্রোস্কোপের নিচে যখন কর্কের ছাল রাখলেন, সেটা একটা দেখতে এরকম ছিল। আর এগুলোকেই ইংরেজি ভাষায় সেল বলে। তিনি সেল সম্বন্ধে কিচ্ছুই জানতেন না। তিনি মাইক্রোস্কোপকে প্রায়োরিটি দিতে গিয়ে বই লিখেছেন, বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া। এনসিআরটিতে এটা মেনশন করা আছে। আমরা যারা এনসিআরটিকে বুঝে পড়ি না, তারা এটা বুঝবো না কখনো। আমি অফলাইন ক্লাসে দেখাতে পারতাম হয়তো, তোমরা অবাক হবে। এই মাইক্রোগ্রাফিয়া নামক বইটা লেখার পরে একদল বিজ্ঞানী এবার মাইক্রোস্কোপ নিয়ে কাজ করতে শুরু করলেন, কারণ মাইক্রোগ্রাফিয়া বইটা জুড়ে ছিল মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ। যে বইয়ের মধ্যে একটাই কথা, মাইক্রোস্কোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট, যা দিয়ে খুব ছোট, একদম ছোট্ট ছোট্ট জিনিস যা খালি চোখে দেখা যায় না, তা অনেক বড় দেখতে পাওয়া যায়। এরপরে শুরু হলো মাইক্রোস্কোপ নিয়ে অনেক কাজ। অনেকদিন আগে বললাম, একটু আগে দেখাচ্ছিলাম যে গ্যালিলিওরও আগে একজন মাইক্রোস্কোপ বানিয়েছিলেন, লোকটার নাম হ্যান্স জনসন, 1590 সালে। তারপরেই তো গ্যালিলিও বানিয়েছিল টেলিস্কোপ, তারপরে গ্যালিলিও বানিয়েছিল মাইক্রোস্কোপ, যা বেশি পাত্তা পায়নি। এইবার রবার্ট হুকের মাইক্রোস্কোপ তৈরি করার পরে, সেল দেখার পরে, মাইক্রোগ্রাফিয়া বই লেখার পরে, মানুষ যখন মাইক্রোস্কোপের ইম্পর্টেন্স জানতে পারলেন, তখন হ্যান্স জনসনের ছেলের নাম ছিল জাকারিয়াস জনসন, ছোট্ট ছেলে, যুবক, ইয়াং ছেলে, বললেন, বাবা দেখেছো, গ্যালিলিও গ্যালিলিও টেলিস্কোপ বানানোর পরে মাইক্রোস্কোপ বানালো, কেউ পাত্তা দিল না। তুমি কিন্তু সবার আগে মাইক্রোস্কোপ বানালে, তাও কিন্তু মানুষ মূল্য দিল না। এখন দেখো রবার্ট হুক বলে একজন মাইক্রোস্কোপ বানিয়ে মাইক্রোগ্রাফিয়া বই লিখেছে, আর সবাই মাইক্রোস্কোপের পিছনে পড়ে গেছে। চলো বাবা, তুমি আর আমি আবার একবার মাইক্রোস্কোপ বানাই, তোমার আগের মাইক্রোস্কোপের চেয়ে বেটার মাইক্রোস্কোপ বানাই। মাইক্রোস্কোপের নাম কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অ্যান্ড তাই জন্যই কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ পপুলার, অ্যান্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ ডিসকভার্ড বাই জানসেন অ্যান্ড জানসেন। সব ভালো ভালো বইয়ে তুমি লেখাটা পাবে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ ডিসকভার্ড বাই জানসেন অ্যান্ড জানসেন। কখনো ভেবে দেখেছো জানসেন অ্যান্ড জানসেন কোন কোনো বিজ্ঞানীর নাম হতে পারে? আসলে একজন বাবা ছেলে ছিল, একজনের নাম হ্যান্স জনসন আর একজনের নাম জাকারিয়াস জনসন। ছেলের নাম জাকারিয়াস জনসন, তাই জন্য লেখাটি এরকম থাকে, জানসেন অ্যান্ড জনসন। যেই বাবা ছেলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বানালেন, পৃথিবীর মানুষ আবার দাম দিতে শুরু করলো। না, সত্যি তো, এতে রবার্ট হুকের চেয়েও ভালো মাইক্রোস্কোপের সিরিজ চলছে। এনসিটি বইয়ের
সেকেন্ড প্যারাগ্রাফে একদম লাস্ট লাইনে পাবে যে মাইক্রোস্কোপের ইনভেনশন প্রচুর পরিমাণে বাড়তে থাকে। জিগমন্ডি বানিয়ে ফেলে আল্ট্রা মাইক্রোস্কোপ, যা আরো ছোট জিনিসকে বড় দেখতে সাহায্য করে। নল অ্যান্ড রুস্কা বানিয়ে ফেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যা ইলেকট্রন সাইজ পার্টিকেলকে দেখতে সাহায্য করে। মাইক্রোস্কোপের কাজ তাই শেষের দিকে চলে যায়। একটা মাইক্রোস্কোপের আবিষ্কার গোটা পৃথিবীকে অবাক করে দেয়। মাইক্রোস্কোপ ট্রেন্ডিং এ থাকে। এবার মার্কেটে প্রথম যিনি নামেন, রবার্ট হুক কিন্তু একজন ফিজিক্স আর ম্যাথের ছাত্র ছিলেন। আমি বারবার করে বলি, তাই তিনি বায়োলজি বি বুঝতেন না, সেল বুঝতে পারেননি। তিনি শুধুমাত্র মাইক্রোস্কোপের ইম্পর্টেন্স বুঝেছিলেন। বাজারে নামেন অ্যান্টন ভন লিয়েনহফ। বাজারে যিনি নেমেছিলেন ছেলেটির নাম অ্যান্টন ভন লিয়েনহফ। এনসিটিতে পাবে এভি লিয়েনহফ। নিজের একটা মাইক্রোস্কোপ বানালেন, বানিয়ে কিছু লিভিং সেলকে, প্রোটোজোয়া অ্যালগিকে মাইক্রোস্কোপের নিচে রাখলেন। অবাক হলেন দেখে যে কি অদ্ভুত একটা গঠন দেখতে পাচ্ছি। কিরকম গঠন? যে গঠনের ভিতরে কিরকম যেন সব বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, কি যেন সব স্ট্রাকচার রয়েছে। কিন্তু রবার্ট হুক এই কথা বলেনি। রবার্ট হুকের তো ফাঁকা ফাঁকা ঘর ছিল, আমার তো ঘরগুলো ফাঁকা ফাঁকা নয়। আসলে রবার্ট হুক একটা কাঠের কোষ দেখেছিল, যেটা মরা গাছ, তাই তার সেলগুলো ড্যামেজ, পুরো ডিস্ট্রয়েড ছিল, প্রোটোপ্লাজম বিহীন ছিল। কিন্তু অ্যান্টন ভন লিওনার্ড তো প্রথম বায়োলজির মানুষ। তিনি যে সেলগুলো দেখেছিলেন সেই সেলগুলো ছিল জীবন্ত কোষ। অ্যান্টন ভন লিওনার্ড আনন্দে আত্মহারা, লাফাতে শুরু করলেন, বলে না রবার্ট হুক ভুল, রবার্ট হুক ভুল, রবার্ট হুকের কথা একদমই ঠিক নাই। অ্যান্টন ভন লিওনার্ড তার তৈরি মাইক্রোস্কোপে যে সেলটা দেখেছিলেন ঠিক অনেকটা এরকম টাইপের। তিনি অনেকগুলো সেল দেখেছিলেন চেক করার জন্য, একবার এটা একবার এটা। সমস্ত সেল ছিল লিভিং সেল, জীবন্ত কোষ ছিল। তিনি দেখলেন, দেখার পরে এইবার তিনি এই সেলটাকে রবার্ট হুকের সেলের সঙ্গে মেলানোর চেষ্টা করলেন। দেখলেন তার দেখা সেল আর রবার্ট হুকের দেখা সেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রবার্ট হুকের দেখা সেলের মধ্যে না কিচ্ছু নেই, কিন্তু অ্যান্টন ভন লিউয়েনহফের দেখা সেলের মধ্যে অনেক কিছু রয়েছে। তিনি বুঝলেন আসলে রবার্ট হুক সেল দেখেননি, রবার্ট হুক মৃত কাঠের, মরা গাছের সেল ওয়াল দেখেছিল, যার সেলগুলো মারা গেছে, শুধু সেল ওয়ালটুকু পড়েছিল। আসলে প্রকৃত সেল তিনি দেখেননি, কারণ তার ওই মরা কাঠের সেলগুলোর ভিতরটা ছিল ফাঁকা, প্রোটোপ্লাজম ছিলই না, প্রোটোপ্লাজম ছিলই না। তাই রবার্ট হুক আসলে সেল দেখেননি, রবার্ট হুক দেখেছিলেন সেল ওয়াল। তবে কম্পার্টমেন্ট গুলোর নাম দিয়েছিলেন সেল। আসলে প্রকৃত লিভিং সেল প্রথম দেখেছিলেন অ্যান্টন ভন লিওনফ। প্রকৃত লিভিং সেল প্রথম দেখেছিলেন অ্যান্টন ভন লিওনফ। নিয়ে গেলেন বিজ্ঞানের কাছে, জমা দিলেন, বলে তোমরা যে বললে রবার্ট হুক নাকি সেল দেখেছিল, রবার্ট হুক সেল দেখেছিল, আর আমি তোমাদেরকে সেল দেখাচ্ছি, দেখো এই সেলের মধ্যে কত কিছু আছে। রবার্ট হুক আসলে সেল দেখেনি। আমাকে দাও, আমাকে বলো প্রকৃত সেলের জনক। আমি হলাম ফাদার অফ সেল বায়োলজি। সেদিন কিন্তু বিজ্ঞান ফাদার অফ সেল বায়োলজি এভি লিউয়েনহফকে, ফাদার অফ সেল বায়োলজির মুকুটটা কিন্তু এভি লিউয়েনহফের মাথায় পড়ায়নি, পড়িয়েছিল রবার্ট হুকের মাথায়। এভি লিউয়েনহফকে সেদিন বলা হয়েছিল, তুমি হয়তো প্রকৃত লিভিং সেল, ফার্স্ট লিভিং সেল দেখেছো, কিন্তু সেই দিন ওই ফিজিক্স আর ম্যাথের ওই বেকার ছেলেটি রবার্ট হুক যদি ওই কর্কের মরা ছালটা না দেখতো, যদি ওই সত্যিকারের মৃত কোষটা না দেখতো, ডেড সেল যদি না দেখতো, তাহলে মাইক্রোস্কোপ নিয়ে কেউ কোনোদিন কাজ করতো না। সেদিন যদি ওই বেকার ফিজিক্স ম্যাথের ছেলেটি ডেড সেল তার নিজের মাইক্রোস্কোপে না দেখতো, তাহলে তোমার মতন এভি লিউয়েনহফের জন্মই হতো না। তাই সেলের ইতিহাসে যতবার শুরু হবে, ততবার এই মানুষটিই হবে ফাদার অফ সেল বায়োলজি, কারণ সেল শব্দটির জন্ম উনিই দিয়েছেন। তাই ফাদার অফ সেল বায়োলজি বলা হয় রবার্ট হুককে, অ্যান্টন ভন লিউয়েনহফকে নয়। অ্যান্টন ভন লিউয়েনহফ তবে এমন একজন বিজ্ঞানী ছিলেন, এমন একজন মানুষ ছিলেন যিনি প্রথম সেল দেখেছেন, ফার্স্ট স। অ্যান্টন ভন লিউয়েনহফ ফার্স্ট স অ্যান্ড ডিসক্রাইবড এ লিভ সেল। এরই পরে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস অবজার্ভ করেছিলেন। দুটো লাইন এনসিইআরটি এতক্ষণ পর আমরা ক্লিয়ার করলাম যে এভি লিউয়েনহফ ফার্স্ট স অ্যান্ড ডিসক্রাইবড এ লিভ সেল অ্যান্ড রবার্ট ব্রাউন ডিসক্রাইবড ফার্স্ট স নিউক্লিয়াস। এইবার শুরু হয় কিন্তু সেল নিয়ে কাজ। প্রথমে মাইক্রোস্কোপ ছিল, কে বানালো?
প্রথমে মাইক্রোস্কোপ বানিয়েছিল হ্যান্স জনসন, কেউ পাত্তা দেয়নি। 1609 সালে টেলিস্কোপ বানালেন গ্যালিলিও, বিশাল পপুলারিটি। টেলিস্কোপ বানানোর পরে গ্যালিলিও ফিরলেন মাইক্রোস্কোপে, মাইক্রোস্কোপ বানালেন, আবারও পৃথিবীর মানুষ গ্যালিলিওকে পাত্তা দেননি। গ্যালিলিও আবার ফিরে টেলিস্কোপে চলে আসলেন। এই খবরটা চলে গেল ইংল্যান্ডের একটি ছেলের কাছে, বেকার ছেলে, ফিজিক্স ও ম্যাথ করে বসে রয়েছে, রবার্ট হুক। তিনি নিজের তৈরি মাইক্রোস্কোপ তৈরি করলেন, কারণ ফিজিক্স আর ম্যাথ নিয়ে যে পড়ে তার কাছে মাইক্রোস্কোপ বানানোটা একদম হাতের খেলা। তো নিজের তৈরি একটা মাইক্রোস্কোপে ল্যাবের মধ্যে বসে কি দেখবো, কর্কের চাল দেখলেন। কিছু বুঝলেন না, শুধু কম্পার্টমেন্ট দেখলেন। কম্পার্টমেন্ট দেখেই নাম দিলেন সেল, আর একটা বই লিখে ফেললেন, বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া, যেখানে মাইক্রোস্কোপের ইম্পর্টেন্স বললেন। শুরু হলো মাইক্রোস্কোপের জগৎ, শুরু হলো ট্রেন্ডিং মাইক্রোস্কোপ। আবারও হ্যান্স জানসেনের ছেলে জাকারিয়াস জানসেন এবং তার পিতা হ্যান্স জানসেন, দুজন জানসেন অ্যান্ড জানসেন মিলে বানালেন কম্পাউন্ড মাইক্রোস্কোপ। জিগমান্ডি বানালেন এর থেকেও ভালো মাইক্রোস্কোপ, আল্ট্রা মাইক্রোস্কোপ। নল অ্যান্ড রুস্কা বানালেন এর থেকেও ভালো মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের কাজ পুরোপুরি শেষ। এবার আসলেন মার্কেটে এভি লিভেনহফ, বায়োলজির মানুষ। মাইক্রোস্কোপে প্রথম লিভিং সেল দেখলেন, শুরু হলো লিভিং সেলের ট্রেন্ডিং। এবার ট্রেন্ডিং এ যে টপিকটা তার নাম লিভিং সেল। এবার শুরু হলো সেলের ট্রেন্ডিং জগৎ। এই সময় 1838 সাল, জার্মানির একটি ছেলে, যে কিনা জীবনে 3বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এমন একটি ছেলে যার নাম হচ্ছে ম্যাথিয়াস লেডেন। ম্যাথিয়াস লেডেন, জানি না ওর বায়োডাটাতে, বায়োগ্রাফিতে 3বার সুইসাইড অ্যাটেম্প্ট করা আছে। 3বারের মাথায় কাকা, আঙ্কেল, কাকা বলবো না, আঙ্কেল বলবো, কারণ আমরা তো বাঙালিরা আঙ্কেল মানে কাকা বুঝি। আঙ্কেল মানে অনেক কিছু হতে পারে, তার একটি আঙ্কেল ম্যাথিয়াস লেডেনকে বোঝালেন, বাবা তুমি অনেকবার সুইসাইড করতে যাচ্ছ, ভেঙে পড়ছো, আর ভেঙে পড়ো না। বর্তমানে সেল নিয়ে প্রচুর কাজ চলছে, তুমি সেল নিয়ে একটু কাজ করো। তুমি নতুন করে আবার বোটানি পড়ো। আর্টসের ছাত্র ছিলেন, নতুন করে বোটানি পড়লেন, প্লান্ট নিয়ে কাজ করতে শুরু করলেন। ছেলেটির নাম ম্যাথিয়াস লেডেন, জার্মান বোটানিস্ট। একটু বয়স বেশি হয়ে গেছিল, একটু বয়স বেশি ছিল, জার্মান বোটানিস্ট। ঠিক একই সময়ে 1839 সাল, ইংল্যান্ডের একটি ছেলে যার নাম থিওডোর সোয়ান, অ্যানিমাল সেল নিয়ে কাজ করতে শুরু করলেন। বয়সে অনেকটাই কম, বাট খুব ট্যালেন্টেড ছেলে। থিওডোর সোয়ান কাজ করতে শুরু করলেন। দুজনাই কাজ করছে, একদিকে ম্যাথিয়াস লেডেন, একদিকে থিওডোর সোয়ান কাজ করছে একই সায়েন্সের প্রায় সেন্টারে। হঠাৎ দুজনের পরিচয় হলো, বন্ধুত্ব হলো, আরো গাঢ় বন্ধুত্ব হলো। সবাই এক নামে চিনত, ম্যাথিয়াস লেডেন অ্যান্ড থিওডোর সোয়ান। সবাই এক নামে জানতো, স্লেডেন সোয়ান বলে। একদিন স্লেডেন সোয়ানকে বলল, আচ্ছা ভাই তুই কি নিয়ে কাজ করছিস বলতো? সোয়ান বলল, তুই কি নিয়ে কাজ করছিস বল আমাকে। স্লেডেন বলল, আমি আসলে না প্লান্ট নিয়ে কাজ করছি। আমি দুটো থিসিস বার করেছি। আমি বার করে দেখেছি সমস্ত প্লান্ট বডি সেল দিয়ে তৈরি। all plants are composed of cell and product of cells. Cell is the structural unit of plant body. অবাক হয়ে গেলেন থিওডোর সোয়ান, বলল তুই প্লান্ট নিয়ে কাজ করছিস, আমি তো অ্যানিমাল নিয়ে কাজ করছি। আমিও দেখেছি অ্যানিমাল বডিও না সেল দিয়ে তৈরি। অল অ্যানিমালস আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস, অ্যান্ড সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল অ্যানিমাল। বলে চল আমি আর তুই হাত মেলাই আজ। দুজন মিলে হাত মিলিয়ে নিই, নতুন থিওরি দিই। থিওরির নাম সেল থিওরি। তাই দুজন বন্ধু হাত মেলালেন। একজনের নাম ম্যাথিয়াস লেডেন 1838, একজনের নাম থিওডোর সোয়ান 1839। একজন জার্মান বোটানিস্ট, একজন ব্রিটিশ জুওলজিস্ট হাত মেলালেন। একজন প্লান্ট নিয়ে কাজ করছিলেন, একজন অ্যানিমাল নিয়ে কাজ করলেন। দুজন যোগ করে দিলেন, নাম হয়ে গেল অল অর্গানিজমস। তাই থিওরির 1 নম্বর পয়েন্ট, all organisms are composed of cell and product of cells. 2 নম্বর ছিল cell is the structural and functional unit of all living organisms. এই শুরু হলো পৃথিবীতে প্রথম সেল থিওরি। তাই প্রথম সেল থিওরি দিয়েছেন লেডেন অ্যান্ড সোয়ান। কিন্তু কথায় আছে না, ক্ষতি করার মানুষের অভাব হয় না। যেই সেল থিওরি দেওয়া হলো, একদল বিজ্ঞানী ভালোভাবে নিলেন না। বলে সব ঠিক আছে, প্লান্ট আর অ্যানিমাল বডি তো সেল দিয়ে তৈরি,
তোমরা আমাদেরকে বলো এই সেল কোত্থেকে এসছে, হাউ সেলস আর অরিজিনেট, হাউ সেলস আর ফর্ম। যখন এই প্রশ্ন করা হলো, স্লেডেন অ্যান্ড সোয়ান অ্যান্সার দিতে পারলেন না, মাথা নিচু করে বেরিয়ে গেলেন। 1 বছর 2 বছর 3 বছর, সত্যিই তো এই যে এত এত সেল প্লান্ট এবং অ্যানিমাল বডিতে দেখতে পাচ্ছি, এরা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, হাউ দে আর অরিজিনেট ফ্রম, হাউ দে আর অরিজিনেট, হাউ দে আর ফর্ম, বলতে পারলেন না অ্যাকচুয়ালি। হাউ সেলস আর ফর্ম, হাউ সেলস আর অরিজিনেট, they can't say, and they can complete their cell theory. অনেকটা দিন পেরিয়ে গেল, একজন সায়েন্টিস্ট, তার নাম রুডলফ ভার্চার, সায়েন্টিস্টের নাম রুডলফ ভার্চার আসলেন। জার্মানিতে বাড়ি তো, কানাঘুষো শব্দ শুনতে পেয়ে গেছে যে নাকি নতুন সেল থিওরি দেওয়া হয়েছে, দিয়েছেন কে, স্লেডেন অ্যান্ড সোয়ান। সেল থিওরির সমস্ত পয়েন্ট ঠিকঠাক আছে, একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারছে না, হাউ সেলস আর অরিজিনেট, হাউ হাউ সেলস আর ফর্ম। রুডলফ ভার্চাও একদিন একটা কাগজ নিয়ে বিজ্ঞানের কাছে জমা দিতে গেলেন। বললেন কি নিয়ে এসছো? বললাম আমি মডার্ন সেল থিওরি নিয়ে এসেছি। বললাম আমি সেল থিওরি নিয়ে এসেছি। সেল থিওরি, সেল থিওরি কয়েকদিন আগে দেওয়া হয়ে গেছে। কে দিয়েছে? দুজন সায়েন্টিস্ট দিয়েছে, একজনের নাম ম্যাথিয়াস লেডেন আর একজনের নাম থিওডর সোয়ান। সেল থিওরি দেওয়া হয়ে গেছে। বললো না, আমার সেল থিওরির নাম মডার্ন সেল থিওরি। এটা আবার কি জিনিস? তুমি কি জানো সেল থিওরি একটা সমস্যা ছিল? সেলস কি করে অরিজিনেট হয়, সেলস কি করে ফর্ম হয়, ওরা দুজন বলতে পারেনি। তুমি কি জানো? বললে আপনি দেখুন না আমার সেল থিওরিটা। মডার্ন সেল থিওরির 3টে পয়েন্ট ছিল, একদম হুবহু সেম স্লেডেন অ্যান্ড সোয়ানের সেল থিওরির 2টো পয়েন্টের সঙ্গে আরেকটি পয়েন্ট অ্যাড করে দিয়েছিলেন এই রুডলফ ভার্চাও। তিনি তিনি লিখলেন অমনিস সেল্লা ইসেল্লা। তিনি প্রথম পয়েন্ট যেমন ছিল স্লেডেন অ্যান্ড সোয়ানের মতন, all organisms are composed of cell and product of cell. সেকেন্ড পয়েন্টে তিনি বললেন cells are the structural and functional unit of all living organism. 3 নম্বর পয়েন্ট যেটা স্লেডেন এন্ড সোয়ান অ্যান্সার দিতে পারেননি, রুডলফ ভার্চাও জার্মানি ভাষায় একটা শব্দ লিখলেন অমনিস। আমি লিখে দেখাচ্ছি শব্দটা, শব্দটা ঠিক এমন দাঁড়ায়, শব্দটা এমন দাঁড়ায়, শব্দটা এমন হয়, শব্দটা এমন। 1 নম্বর পয়েন্টে তো লিখলো যেমন ছিল তেমন, 2 নম্বর পয়েন্টও সেল থিওরি যেমন ছিল তেমন লিখলো, 3 নম্বর পয়েন্টে জার্মান ভাষায় একটা শব্দ লিখলেন, যেহেতু উনি জার্মানির মানুষ। কি শব্দ? অমনিস সেলুলা ই সেলুলা, যার জার্মান ভাষায় এটা হয়, যার ইংলিশ মানে করলে সেলস আর ফ্রম ফ্রম প্রি এক্সিস্টিং সেল, প্রি এক্সিস্টিং সেল। উনি বললেন আসলে, উনি বললেন যে সেল তৈরি হয় তার আগের সেল থেকে, সেল সেল ডিভিশন করে এবং সেই একটি সেল সেল ডিভিশন করলে 2টো সেলের জন্ম হয়। সেলস তাই কোনো একটা সেল কোনো একটা সেল, কোনো একটা সেল, এটা যদি কোনো একটা সেল হয়, একটা সময় পরে এটি সেল ডিভিশন করে 2টো সেলের জন্ম দেয়। তার মানে প্রতিটা সেল তার আগের সেল থেকে উৎপন্ন হয়। এটাকে জার্মান ভাষায় অমনি সেলুলা ইসেলুলা বলা হয়। এর নাম মডার্ন সেল থিওরি। মডার্ন সেল থিওরিতে কিন্তু আর কোনো কোশ্চেন থাকলো না, তাই মডার্ন সেল থিওরি অ্যাকসেপ্টেড। লোকটি চালাকি করলো কাদের উপরে? স্লেডেন অ্যান্ড সোয়ানের সেল থিওরির উপরে। একটুখানি একটুখানি নতুন কিছু লিখে দিয়ে নিজের নামে ক্রেডিট নিয়ে নিলেন। শুরু হলো আবার একটা সমস্যা। তিনি কিন্তু তার সেল থিওরি ভাইরাসকে কোনো জায়গা দিলেন না। মডার্ন সেল থিওরিতে ভাইরাস আসলে সেল দিয়ে তৈরি নয়, ভাইরাস সেলুলার একটা অর্গানিজম। আচ্ছা, এই নিয়ে আমি পরে কথা বলবো, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। মডার্ন সেল থিওরির তাই বড় সমস্যা ছিল, লিমিটেশন ছিল, ভাইরাস ভেরিয়ার্সকে কোনো প্লেস দেওয়া হয়নি, তাই ভাইরাস ভেরিয়ার্স আর দ্য এক্সেপশন অফ মডার্ন সেল থিওরি। আমি কয়েকটা কথা না বললেই নয়,
যেমন একটা কথা হচ্ছে, আমাদের অফলাইন ক্লাস 1000 টাইমস বেটার দেন অনলাইন ক্লাস। আমি বারবার করে বলি, একটা টিচার কখনো তার স্টুডেন্টকে পড়াতে পারে না এভাবে ক্যামেরার একদিক থেকে অপর দিকে। হয়তো একটা স্টুডেন্ট টিচার যদি তারা একে অপর সামনে সামনে না থাকে কখনো পড়ানো যায় না। সবসময় প্রেফার করো অফলাইন ক্লাস জয়েন করার। আমরা বারাসাতে চলে এসেছি। বারাসাত স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে 1 মিনিট হাঁটা রাস্তায় আমাদের ক্লাসরুম। আমরা ওখানে ডিজিটাল সিস্টেমে পড়াশোনা করছি। আমরা বারাসাতের ছেলে মেয়েদের সঙ্গে কম্পিটিশন করার জন্য বায়োলজি শিখছি না, আমরা কম্পিটিশন করছি। আমরা এমনভাবে বায়োলজি শিখছি, আমরা বায়োলজি এমনভাবে পড়ার চেষ্টা করছি যাতে আমরা কলকাতা এবং দিল্লির ছেলেদের সঙ্গে ফাইট করতে পারি। আমরা কম্পিটিটিভ এক্সামে লক্ষ লক্ষ ছেলে মেয়ের সঙ্গে যেন ফাইট করতে পারি, সেই হিসাবে বায়োলজি শিখছি। প্রত্যেক টপিকে আমরা এমসিকিউ করছি, আমরা ভিডিও দেখছি, আমরা 3D অ্যাপের 3D ভিডিও দেখছি। বায়োলজি আর মুখস্থ নয়, বায়োলজি বুঝতে হবে। বায়োলজি পরিবেশ বিদ্যা নয়, বায়োলজি এমন সাবজেক্ট নয় যা না পড়লে হয়ে যাবে। তাই যদি বায়োলজি শেখার মানসিকতা থাকে, বলবো অনলাইনেও নয়, বলবো অনলাইন ভিডিও দেখেও বায়োলজি পড়ো না। অবশ্যই তুমি আমাদের ব্যাচে, আমাদের অফলাইন ব্যাচে, আশা করছি তোমার অফলাইন ব্যাচ অনেক বেশি প্রেফার মনে হবে, অনেক বেশি ভালো মনে হবে। একটা ভিডিও দেখে নিই। দেখতেই পাচ্ছ, অল অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেল এন্ড প্রোডাক্ট অফ সেল। এখানে দেখো একটা প্লান্ট বডিকে আমরা কেটেছি, সেখানে লিফকে কাটা হয়েছে। প্রত্যেকটা সেল প্রত্যেকটা সেল মানে অল প্লান্ট আর কম্পোস্ট অফ সেল এন্ড প্রোডাক্ট অফ সেল। এটা আমরা কি করে বুঝবো? দেখো লিফটাকে কাটলাম সমস্ত সেল আর সেল, প্রত্যেকটা সেল মানে অল প্লান্টস আর কম্পোস্ট অফ সেল, এটা প্রুফ হলো। তাহলে একটা অ্যানিমালসকে দেখে নিই। একটা অ্যানিমাল বডির লিভারে যাচ্ছি আমরা, লিভারকে আমরা কাটছি, লিভারে কাটলাম, কাটার পরে টিস্যু দেখতে পাচ্ছি, অর্গান কেটে টিস্যু দেখতে পাচ্ছি, টিস্যুকে কেটে দেখো আমরা সেল দেখতে পাচ্ছি। আসলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ, সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ and cell is the functional unit of life also. দেখো প্লান্ট সেল দিয়ে তৈরি, ঠিক একই রকম ভাবে যদি তুমি একটা অ্যানিমালস দেখো, যেমন হিউম্যান, তার লিভারকে দেখো, লিভার কাটলেই আমরা টিস্যু পাবো, এবং টিস্যুর প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ দেখো সেল। তাই সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। একটা লাইন বোঝাতে একটা ক্লাস লেগে যায়। সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। দেখে মনে হয় লাইনটা খুব সহজ, কিন্তু এই লাইনের ওজন অনেক বেশি, এই লাইনের কনসেপ্ট অনেক বেশি। কিছু কোশ্চেন করে নি। হু ফার্স্ট অবজার্ভ সেল ইন কর্ক স্লাইস? অ্যান্সার হবে রবার্ট হুক। omnicellular e-cellular was proposed by, অবশ্যই অ্যান্সার হবে রুডলফ ভার্চাও। Consider the following statement. Slavin concluded that all plants are made up of cells. একদমই ঠিক। Swan concluded that all animals are made up of cells. একদম ঠিক। Virchow proposed that cell arise de novo. De novo মানে তার আগের কোষ, বা নতুন সেল তৈরি হয়, তার মানে নিউ সেলস আর অ্যারাইভ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এই শব্দের মানে হলো ডি নোভো। এটাও সঠিক। হুক অবজার্ভ লিভিং সেল, না একদমই না, হুক সেল ওয়াল দেখেছিলেন। তাই অ্যান্সার হবে 1, 2 and 3। অ্যান্সার হচ্ছে বি, 1, 2 and 3। পরেরটা চলে যায়। হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেল থিওরি আর কারেক্ট? অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেল, একদমই ঠিক কথা। সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ, ঠিক। নিউ সেলস অ্যারাইভ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, একদমই ঠিক। সেল থিওরি অ্যাপ্লাই টু ভাইরাস, না একদমই না, সেল থিওরি ভাইরাসের জন্য অ্যাপ্লাই হবে না। অ্যান্সার হবে 1, 2 and 3। অ্যান্সার হচ্ছে 1, 2 and 3, অপশন হচ্ছে এ। চলো পরেরটা যাই। হুক অবজার্ভ ডেড সেল, একদমই ঠিক। লিউয়েন হক অবজার্ভ লিভিং সেল, ঠিক। সোয়ান স্টাডিড অনলি প্লান্ট,
থিওডোর সোয়ান্না ম্যাথিয়াস ক্লেডিন কিন্তু প্লান্ট দেখেছিলেন। ভার্চুয়াল মডিফাইড সেল থিওরি ঠিক 1, 2 and 4 অপশন হচ্ছে ও এ বি সি এন্ড এ বি এন্ড ডি, এ বি এন্ড ডি অপশন 1। যাক, আমাদের কাজটা এখানে শেষ করছি। আমি আবারও এটা বলে শেষ করব, অফলাইন ক্লাস আর 1000 টাইমস বেটার দেন অনলাইন ক্লাস। যদি বায়োলজি শিখবো মনে করো, তাহলে সব গুছিয়ে তোমাকে আসতে হবে, সব